বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ফাংশনের মৌলিক পর্যায় তথা ফান্ডামেন্টাল পিরিয়ড নিয়ে। এটা খুবই বেসিক একটা টপিক। মূল ডিসকাশনে যাওয়ার আগে আমরা একটা জিনিস একটু দেখে নেই। আমাদের ফাংশনগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। প্রথম টাইপের ফাংশনগুলোকে বলা হয় পিরিয়ডিক ফাংশন বা পর্যাবৃত্ত ফাংশন, আর সেকেন্ড টাইপের ফাংশনগুলোকে বলা হয় নন পিরিয়ডিক বা অপর্যাবৃত্ত ফাংশন। এখন পিরিয়ডিক ফাংশন এটা আসলে কি? নাম শুনেই বোঝা যাচ্ছে যে একটা সার্টেন পিরিয়ড পরপর এই ফাংশনটা রিপিট করবে। ফর এক্সাম্পল, আমাদের এই সাইন গ্রাফটা যদি খেয়াল করো, একটা সার্টেন পিরিয়ড পরপর এই কার্ভটা কিন্তু রিপিট করতেছে, তাই না? অনেকটা এভাবে চিন্তা করতে পারো, আমাদের সাইন গ্রাফটা আসলে অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র সিমিলার পার্ট জোড়া লাগিয়ে তারপর তৈরি করা হয়েছে। আর যেই পিরিয়ড পরপর ফাংশনটা রিপিট করছে সেটাকে বলা হয় এই ফাংশনটার পর্যায়কাল। এটা নিয়ে আমরা ডিটেলসে পরে আসবো, আপাতত জাস্ট মনে রাখো, আমরা ছোটবেলা থেকে যত ধরনের গ্রাফ পড়ে আসছি এর মধ্যে ত্রিকোণমিতিক ফাংশনগুলোর গ্রাফই আসলে পিরিয়ডিক বা পর্যাবৃত্ত। কেন? আমাদের ত্রিকোণমিতিক ফাংশনগুলো কিন্তু ইনপুট হিসেবে অ্যাঙ্গেল নেয়, আর তোমরা যারা জানো আমাদের অ্যাঙ্গেলগুলো কিন্তু চারটা কোয়াড্রেন্টের কোনো একটা কোয়াড্রেন্টে থাকবে। এখন ওই অ্যাঙ্গেলটা যেখানে আসে সেখান থেকে তুমি যদি 360 ডিগ্রি বা 2π রেডিয়ান ঘুরে আসো তাহলে কিন্তু তুমি এক্স্যাক্টলি আগের পজিশনে ফিরে যাবা, তাই না? এখানে কিন্তু ছোট্ট একটা হিন্ট আছে যে কেন ত্রিকোণমিতিক ফাংশনগুলা পিরিয়ডিক হয়। এখন বাকিটা তোমরা চিন্তা করো। আমাদের যেই বেসিক 6টা ত্রিকোণমিতিক ফাংশন তারা সবাই পিরিয়ডিক। এখন এদের বিভিন্ন কম্বিনেশন নিয়ে তুমি আরও পিরিয়ডিক ফাংশন তৈরি করতে পারবা। আমাদের সেকেন্ড টাইপটা ছিল নন পিরিয়ডিক ফাংশন, অর্থাৎ এরা কখনোই রিপিট করবে না। তো আমরা এখন আমাদের মেইন ডিসকাশনে চলে আসি, সেটা হচ্ছে পিরিয়ডিক ফাংশনের মৌলিক পর্যায় কত। কোনো একটা ফাংশনের মৌলিক পর্যায় হচ্ছে মিনিমাম কতটুকু পরপর ওই ফাংশনটা রিপিট করছে। তোমরা যদি সাইন এক্সের গ্রাফটা খেয়াল করো, সাইন এক্সের গ্রাফটা কিন্তু মিনিমাম 2π পরপর রিপিট করছে। এখন খেয়াল করো তো, আমি যদি বলি সাইন এক্সের গ্রাফটা 4π পরপর রিপিট করতেছে, এই কথাটা কিন্তু ভুল না। ঠিক সেইমভাবে 6π পরপরও কিন্তু আমাদের সাইন এক্সের গ্রাফটা রিপিট করছে, বাট মিনিমাম কতটুকু পরপর সাইন এক্সের গ্রাফটা রিপিট করছে সেটাই হচ্ছে কি আমাদের মৌলিক পর্যায়। এখন কোনো একটা পয়েন্টে আমাদের ফাংশনের ভ্যালু যা হবে, তুমি যদি ওই পয়েন্টের সাথে মৌলিক পর্যায় বা মৌলিক পর্যায়ের ইন্টিজার গুণিতক, পূর্ণ সাংখ্যিক গুণিতক যোগ করো, তাহলে যেই নতুন পয়েন্টটা পাবা আমাদের এই ফাংশনটার ভ্যালু এক্স্যাক্টলি সেম হতে হবে। সো আমরা কিন্তু বলতে পারি যে সাইন এক্সের মৌলিক পর্যায় হচ্ছে 2π। এখন কজ এক্স এই ফাংশনটার গ্রাফে চলে আসি। তোমরা এখানে খেয়াল করলে বুঝতে পারবা এই ফাংশনটার মৌলিক পর্যায় হচ্ছে কত? 2π। এখন সাইন আর কোসাইন তাদের রেসিপ্রোকাল যেই দুইটা ফাংশন আছে, সাইনের রেসিপ্রোকাল হচ্ছে কোসেক আর কজের রেসিপ্রোকাল হচ্ছে সেক, তাদের মৌলিক পর্যায়ও 2π। এবার চলে আসি ত্রিকোণমিতিক ট্যানজেন্ট এই ফাংশনটার কি অবস্থা। তোমরা যদি এই ফাংশনটার গ্রাফটা খেয়াল করো তাহলে দেখতে পারবা -π/2 থেকে π/2 পর্যন্ত এই সেগমেন্টটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সেই অংশ যেইটা বারে বারে রিপিট করে আমাদের ট্যানের গ্রাফটা তৈরি করছে। সো ট্যান এক্সের মৌলিক পর্যায় কত হবে? -π/2 থেকে π/2 পর্যন্ত, অর্থাৎ π। এখন এটা ভেরিফাই করবে কিভাবে? তুমি কোনো একটা পয়েন্টে ট্যানের একটা ভ্যালু পাবা, তাই তো? এখন ওই পয়েন্টের সাথে তুমি যদি এই মৌলিক পর্যায়টা যোগ করো তাহলে নতুন আরেকটা পয়েন্ট পাবা। সেই পয়েন্টে আর আগের পয়েন্টে আমাদের ট্যান এক্সের ভ্যালুটা এক্স্যাক্টলি সেম হবে। এই পর্যন্ত যতটুকু ডিসকাস করলাম তার সামারি হচ্ছে সাইন, কজ আর তাদের যে রেসিপ্রোকাল ফাংশন তাদের মৌলিক পর্যায় হচ্ছে 2π, আর ট্যান এবং কট এই দুইটা ফাংশনের মৌলিক পর্যায় হচ্ছে π। আমরা বেসিক ট্রাইগোনোমেট্রিক ফাংশনগুলোর মৌলিক পর্যায় কিন্তু দেখে ফেলছি। এইবার আমরা এই ফাংশনগুলোকে একটু মডিফাই করব, এবং মডিফাই করার পর নতুন যেই ফাংশনটা পাবো সেই ফাংশনের মৌলিক পর্যায় কত সেটা আমরা বের করার চেষ্টা করব। আমরা সাইন ফাংশন দিয়ে আমাদের যেই ফর্মুলাগুলা সেগুলো ডিরাইভ করব, এবং সেই ফর্মুলাগুলো আসলে সবার জন্যই থাকবে। তো এই হচ্ছে আমাদের যেই মডিফাইড ফাংশনটা। এখানে a b c d এরপরে n এগুলো হচ্ছে আসলে বাস্তব সংখ্যা। কিছু রেস্ট্রিকশন আছে এদের উপর, যেমন b এর ভ্যালু 0 হতে পারবে না, a এর ভ্যালু 0 হতে পারবে না। এগুলোতে আমরা আপাতত যাচ্ছি না। আমরা দেখব এই ভ্যালুগুলা চেঞ্জ করার পরে আমাদের মৌলিক পর্যায়ের কি অবস্থা হয়। আমরা প্রথমে এর উপরে একটু ফোকাস দেওয়ার চেষ্টা করি, বাকিগুলা নিয়ে আপাতত মাথা না ঘামালেও হবে। এখানে এ এর কাজটা আসলে কি একটু খেয়াল করো তো।
y ইকুয়ালস টু সাইন এক্স, এই ফাংশনটার ভ্যালু কোনো একটা পয়েন্টে যা হবে y ইকুয়ালস টু 2 সাইন এক্স, এই ফাংশনটার ভ্যালু কিন্তু সেই একই পয়েন্টে ডাবল হয়ে যাবে। ফর এক্সাম্পল এক্স ইকুয়ালস টু π/2, এই পয়েন্টের কথাই চিন্তা করো। এখানে y ইকুয়ালস টু সাইন এক্স এর ভ্যালু হচ্ছে 1, যেখানে y ইকুয়ালস টু 2 সাইন এক্স এর ভ্যালু কত হবে? 2, তাই তো? তার মানে আমাদের a এর কাজটা হচ্ছে কোনো একটা ফাংশনের অ্যামপ্লিটিউড বাড়ানো কমানো, অর্থাৎ y অ্যাক্সিস বরাবর ফাংশনটাকে এক্সপ্যান্ড করবে অথবা শ্রিঙ্ক করে ফেলবে। এখন a এর ভ্যালু তুমি যতই ভ্যারি করো না কেন, আমাদের ফাংশনটা কতটুকু পরপর রিপিট করছে সেটা কিন্তু চেঞ্জ হবে না। অর্থাৎ a এর ভ্যালু যাই হোক আমাদের মৌলিক পর্যায়ে চেঞ্জ হবে না। অর্থাৎ কোনো একটা ফাংশন f অফ x এর মৌলিক পর্যায়ে যদি p হয়, তুমি যদি ওই ফাংশনটাকে কোনো একটা নাম্বার a দিয়ে গুণ করো, অবভিয়াসলি এখানে a এর ভ্যালু 0 হওয়া যাবে না, তাহলে ওই ফাংশনটার মৌলিক পর্যায়ের কোনো পরিবর্তন হবে না। এবার আমরা d এর এফেক্ট নিয়ে কথা বলবো কোনো একটা ফাংশনের মৌলিক পর্যায়ের উপর। y ইকুয়ালস টু সাইন এক্স, এই ফাংশনটার জন্য আমাদের d এর ভ্যালু কিন্তু 0। এখন আমি যদি d এর ভ্যালুটা 2 করে দেই, অর্থাৎ ফাংশনটার ফর্ম দাঁড়াবে এরকম y ইকুয়ালস টু সাইন এক্স প্লাস 2, তাহলে কি পরিবর্তন হবে একটু অনুমান করো তো। দেখো, তুমি যখন সাইন এক্সের সাথে 2 অ্যাড করতেছো, তখন 2 অ্যাড করার আগে প্রত্যেকটা পয়েন্টে ফাংশনের ভ্যালু যা ছিল, অ্যাড করার পরে প্রত্যেকটা পয়েন্টে ফাংশনের ভ্যালু কিন্তু 2 বেড়ে যাবে। অর্থাৎ আমাদের পুরো ফাংশনের গ্রাফটা কিন্তু y অক্ষ বরাবর 2 ঘর উপরে উঠে যাবে, তাই না? তোমরা বিভিন্ন পয়েন্টে ভ্যালুগুলো বসায় দেখো যে আসলেই 2 ঘর উপরে উঠে কিনা। এখন d এর ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে এই ফাংশনটা আমাদের y অ্যাক্সিসের উপরে উঠে যাবে, যত বড় হবে তত বেশি উপরে উঠবে। আর এই ভ্যালুটা যদি নেগেটিভ হয়, তাহলে y অ্যাক্সিসের কই নামবে? নিচে নেমে যাবে। নেগেটিভলি যত ছোট হবে তত বেশি নিচে নামবে। এখন কোনো একটা ফাংশনকে তুমি উপরে ওঠাও আর নিচে নামাও, সেটা কি ওই ফাংশনের মৌলিক পর্যায়ের উপর কোনো এফেক্ট ফেলবে? ডেফিনেশন থেকে চিন্তা করো, মৌলিক পর্যায় হচ্ছে ক্ষুদ্রতম যেই অংশ পরপর ফাংশনটা রিপিট করছে। তুমি ফাংশনটাকে উপরে উঠাইতেছো বা নিচে নামাইতেছো, সেটা কিন্তু কতটুকু পরপর ফাংশনটা রিপিট করবে সেটার উপর কোনো ইফেক্ট ফেলতেছে না। অর্থাৎ এই d এরও কোনো ইফেক্ট নাই আমাদের মৌলিক পর্যায়ের উপর। y ইকুয়ালস টু সাইন এক্স, এই ফাংশনটার মৌলিক পর্যায়ে যা, তুমি এটার সাথে যেটাই অ্যাড করো না কেন তার মৌলিক পর্যায় এক্স্যাক্টলি সেম থাকবে। আমরা তো সাইন এক্স নিয়ে কথা বললাম, বাকি সবগুলোর ক্ষেত্রেও কিন্তু এক্স্যাক্টলি সেম। খেয়াল করে দেখো, আমরা যদি ট্যান এক্সের কথা বলি, y ইকুয়ালস টু ট্যান এক্স, এই ফাংশনটার মৌলিক পর্যায়ে কত ছিল? পাই ছিল। এখন তুমি যদি এটার সাথে কিছু অ্যাড করো, যেটাই অ্যাড করো না কেন, ওর মৌলিক পর্যায়ে কত থাকবে? পাই থেকে যাবে। এবার আমরা কথা বলবো আমাদের থার্ড ফ্যাক্টর সি নিয়ে, এবং দেখব যে এই সিটা কি আমাদের মৌলিক পর্যায়কে কোনোভাবে চেঞ্জ করতে পারে কিনা। সি এর কাজটা অনেকটা ডি এর মতোই। ডি যেটা করে আমাদের ফাংশনটাকে ইদার উপরে উঠিয়ে দেয় আর নিচে নামিয়ে দেয়, আর সি এর কাজটা যেটা, সেটা উপরে ওঠানো বা নামানো না, সেটা হচ্ছে ডানে বামে শিফট করা। অর্থাৎ সে শিফট করবে, বাট এক্স অ্যাক্সিস বরাবর শিফট করবে। এখন কেন করবে সেটা একটু খেয়াল করো। ধরো আমাদের যে y ইকুয়ালস টু সাইন এক্স ফাংশন, এখানে তুমি এক্স এর জায়গায় এক্স প্লাস 30 বসায় দিলা, অর্থাৎ এক্স এর সাথে 30 ডিগ্রি অ্যাড করলা। এখন কাহিনীটা কি হবে বলতে পারবা? দেখো, y ইকুয়ালস টু সাইন এক্স এর ক্ষেত্রে আমরা যখন এক্স এর ভ্যালু 0 ইনপুট দিতাম, আমাদের সাইনের ভেতরে কিন্তু 0ই যাইতো, তাই না? বাট এই ক্ষেত্রে আমি যখন এক্স এর ভ্যালুটা 0 ইনপুট দেব, আমাদের সাইনের ভেতরে কিন্তু আর 0 যাচ্ছে না, 0 প্লাস 30 অর্থাৎ 30 চলে আসছে। এখন আমি যদি সাইনের মধ্যে 0 আনতে চাই, তাহলে কিন্তু এবার আমার এক্স এর জায়গায় -30 বসাইতে হবে। দ্যাট মিনস আমাদের পুরো ফাংশনটা লেফটে শিফট হবে। অর্থাৎ আমরা কি এটা বলতে পারি না যে আমাদের সি এর ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে আমাদের ফাংশনটা লেফটে শিফট করবে, আর সি এর ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে আমাদের ফাংশনটা রাইটে শিফট করবে। তোমরা আরও কয়েকটা পয়েন্ট বসিয়ে তারপর চেক করতে পারো এই ব্যাপারটা। আমরা এটা বুঝে গেছি যে আমাদের এই সি এর ভ্যালুটা ফাংশনের গ্রাফের উপরে কি করে, কিন্তু এটা কি মৌলিক পর্যায়ের উপর কোনো এফেক্ট ফেলবে? এতক্ষণে নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা, কারণ এটা কিন্তু ফাংশনটাকে ডিস্টর্ট করতেছে না, বিকৃত করতেছে না, জাস্ট সরিয়ে দিচ্ছে ডানে বা বামে। সো ক্ষুদ্রতম যেই অংশটা বারে বারে রিপিট করে আমাদের ফাংশনটা তৈরি, সেটা কিন্তু আগের মতোই থাকতেছে। অর্থাৎ এই যে সি, সেটাও কিন্তু আমাদের মৌলিক পর্যায়ের উপর কোনো এফেক্ট ফেলতেছে না। তার মানে আমরা এটা বলতে পারি না, তোমাকে যদি একটা ফাংশন দেওয়া থাকে y ইকুয়ালস টু এফ অফ এক্স, এখন তুমি এই ফাংশনে এক্স এর সাথে যেটাই অ্যাড করো না কেন, আমাদের ফাংশনটার মৌলিক পর্যায়
চেঞ্জ হচ্ছে না। তো আমরা এ, সি আর ডি এই তিনটা ফ্যাক্টরের কাজ দেখে ফেলছি। এরা আসলে মৌলিক পর্যায়কে কোনো এফেক্ট ফেলে না। মৌলিক পর্যায়কে যারা এফেক্ট ফেলবে তারা হচ্ছে এন আর পি। এদের নিয়ে আমরা সেকেন্ড পার্টে ডিসকাস করব। এই পার্টটা এখানেই শেষ করতে হচ্ছে।